নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে নিউজরুম লাইভ নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। নিউজরুম লাইভ মানে সমস্ত খবরের চটজলদি আপডেট আপনারা হাতের মুঠোয় পেয়ে যান। আজও সেরকম কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেবো। আমার সঙ্গে আমার সহকর্মীরা রয়েছে, আত্রি রয়েছে, ঋত্বিকা রয়েছে, অর্ক রয়েছে, আমার সঙ্গে সৌভিক রয়েছে এবং ময়ূক রয়েছে। প্রথমে যে খবরের দিকে আজ চোখ রাখবো তা হলো বিলকেশ বানু। বিলকেশ বানুর 11 জন ধর্ষক, সেই ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে এবার সুপ্রিম কোর্ট জবাব চেয়েছে গুজরাট সরকারের কাছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি আত্রি রয়েছে আমার সঙ্গে। আত্রি, কি রয়েছে এই বিষয়ে? দেখো সুদীপ্ত, যেটুকু জানা গেছে যে গুজরাট সরকারকে নির্দেশ চাওয়া হয়েছে বিলকিস বানুর যে মামলা, সেই মামলা দীর্ঘদিন ধরে চলছিল এবং সেই মামলা যাবৎ জানা গেছে যে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিলকিস বানুর যে অভিযুক্ত 11 জন দোষী ছিলেন, 11 জন অভিযুক্ত ছিলেন, সেই 11 জন অভিযুক্তকে কিন্তু কোর্ট তাদেরকে রেহাই দিয়েছিল। এবং তার জন্য বিলকিস বানু চেয়েছিলেন যে যাদের থেকে তার ন্যায়ের বিষয় হয়, তাতে তার প্রতি যে অন্যায় হচ্ছে সেই অন্যায় যেন প্রতিবাদ করা হয় এবং সেই কেন তাদেরকে এইভাবে কোন ভিত্তিতে তাদেরকে মুক্তি দেওয়া হলো, কোন ভিত্তিতে তাদেরকে রেহাই দেওয়া হলো, সেই বিষয়ের উপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে খানিকটা মহুয়া মৈত্র এবং সুহাসিনী আলী তারা দুজনে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টে তারা মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে ছিল সেই মামলার শুনানি। সেই মামলার শুনানি প্রাথমিকভাবে জানানো হয়েছে যে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ভি রামানার ডিভিশন বেঞ্চের নেতৃত্বাধীন এই মামলা ওঠে এবং তিনি সম্পূর্ণ বিষয় যখন সম্পূর্ণ বিষয় শুনে তিনি গুজরাট সরকারের কাছে জানতে চেয়েছেন যে কেন এই 11 জনকে রেহাই দেওয়া হয়েছে, কি পরিপ্রেক্ষিতে, কোন ভিত্তিতে তাদেরকে রেহাই দেওয়া হয়েছে, সেটা যেন গুজরাট সরকার তাদেরকে পুঙ্খানুপুঙ্খ তার ডিটেলস দেয়, তার সমস্ত বিষয় যেন তার সুপ্রিম কোর্টে জানানো হয়। এবং এই পরবর্তীতে 2 সপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছে তাদেরকে। 2 সপ্তাহ পর তারা এই রিপোর্ট যেন সুপ্রিম কোর্টে জমা দেয় এবং তারপরে জানা যাবে যে 11 জন কি সত্যিই তাদেরকে রেহাই দেওয়া উচিত কি উচিত না। পরবর্তী আমরা 2 সপ্তাহ তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সুদীপ্ত, একদমই তাই। একদিকে যেমন সুপ্রিম কোর্ট গুজরাট সরকারকে জানতে চাইল যে সেই দোষীদের, অর্থাৎ 11 জন দোষীদের কি মুক্তি দেওয়া উচিত না উচিত নয়, ঠিক অন্যভাবে যদি দেখি তাহলে বিলকেশ বানুর এই মামলায় দেশ জুড়ে চলছে বিক্ষোভ। আর আজ তিলোত্তমাতেও শাসক দল তৃণমূল তারা কিন্তু আজ প্রতিবাদ করতে তারা মিছিলের আয়োজন করেছিল। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছে। সৌভিক, যদি বিস্তারিত বলো। দেখো, বিলকিস বানুর পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন ইস্যুতে আজকে তৃণমূল কংগ্রেস মহিলা সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছিল, যেখানে মহিলা সমিতি শশী পাড়া থেকে শুরু করে মালা রায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য সকলে উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে মূলত মিছিলটি হয় মূলত গান্ধী মূর্তি পাদদেশ অব্দি। এবং সেখানে যে বিভিন্ন বিষয়গুলি, প্রথমত বিলকিস বানুর ইস্যু তো অবশ্যই ছিল এবং তার পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধি এবং তার পাশাপাশি যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বারে বারে তার তৃণমূল পক্ষ থেকে অভিযোগ আনছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বারে বারে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়গুলির বিরুদ্ধে কিন্তু আজকে মূলত এই প্রতিবাদ মিছিল ছিল। মিছিলে কিন্তু বিপুল পরিমাণে তৃণমূল কংগ্রেসের মহিলা সমিতির সদস্যরা তারা উপস্থিত ছিলেন এবং তারা সংবাদ মাধ্যমের কাছে যেটি বলছেন যে ক্রমাগতভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস এর পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। কিন্তু এই যে একের পর এক ঘটনা ঘটে আছে গোটা দেশ জুড়ে, মূলত তার বিরুদ্ধে কিন্তু আজকের এই গোটা মিছিলটি ছিল। সুদীপ্ত, একদমই তাই। এবার যে খবরের দিকে চোখ রাখবো সেটা একদমই নতুন বিষয় নয়। 2021 থেকে এই বিষয়টা একটু একটু করে বাসা বাঁধতে শুরু করেছে রাজনৈতিক মহল থেকে সংবাদ মহল সমেতে। তাহলে পেগাসাস, এবার সেই পেগাসাসের নতুন মোড় এসেছে। আমরা আমাদের প্রতিনিধি ঋতিকার থেকে সেই বিষয়ে জানতে চাইবো। ঋতিকা, পেগাসাস নিয়ে কি খবর রয়েছে? দেখো সুদীপ্ত, তুমি যেমনটা জানালে যে গত বছর মানে 2021 সাল থেকে কিন্তু এই পেগাসাস বিষয়টাকে একটা বিশাল বড় করে একটি মাত্রা পেয়েছিল এবং জানা গেছিল যে তোমার ইসরায়েলের তৈরি এটা এমনই একটি স্পাইওয়্যার যেটা অনেক ভারতীয় ব্যক্তিত্ব যাদের মোবাইলে কিন্তু এই স্পাইওয়্যারটাকে পাওয়া গেছিল এবং জানা গেছিল যে অভিযোগটা উঠেছিল যে কেন্দ্রীয় সরকার গুপ্তচর বৃত্তি করবার জন্য ভারতের বিশেষ কিছু সাংবাদিক বলো, রাজনীতিবিদ বলো, তাদের ফোনে এই বিশেষ স্পাইওয়্যারটিকে ডাউনলোড করার একটা ব্যবস্থা করিয়েছিল। এবং এখন যেটা সম্প্রতি যে খবরটা পাওয়া যাচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফে যেটা করা হয়েছে, যে এই যে মামলাটা করা হয়েছিল, এই মামলা দেখা যাচ্ছে যে 29টি মোবাইল ফোনটাকে রাখা হয়েছে এই মামলার অধীনে, সেই 29টি মোবাইল ফোনের টেস্ট করবার পর জানা গিয়েছে যে এখানে যে স্পাইওয়্যারটা রয়েছে সেই স্পাইওয়্যারটা কি আদৌ পেগাসাস নাকি অন্য কিছু। ইভেন এর মধ্যে থেকে আরো 5টি ফোনকে আলাদা করে নিয়ে সেগুলি টেস্ট করা হয় এবং টেস্ট করার পর কিন্তু আদৌ এটি পেগাসাস কিনা তার সম্পর্কে কিন্তু কোনো মানে চূড়ান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে সুপ্রিম কোর্টেরও একটা জানতে চাইছে যে এটা কি সত্যি পেগাসাস তাদের ছিল কি, না হলে কি পুরোটাই
মানে পুরোটাই রটানো হয়েছে, মানে এরকম একটা তৈরি হয়েছে। এছাড়াও কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে কমিটি তৈরি করা হয়েছিল এই পেগাসাস মামলাটিকে নিয়ে বিচার করবার জন্য, সেই কমিটিকেও কিন্তু সরকার তরফে কোনো সাহায্য করা হচ্ছে না। কিন্তু এটা এমন একটি কেস যে বিষয়টিকে মানে রীতিমতো এই ঘটনাটি এবং মামলাটির আন্ডারে প্রায় 300 জনের নাম এসেছিল, 300টি ফোন নাম্বার এসেছিল এবং এই 300টি ফোন নাম্বারের মধ্যে 2 জন কেন্দ্রীয় নেতার নাম ছিল। এছাড়াও 30টিরও বেশি সাংবাদিকের ফোন নাম্বার এর মধ্যে জড়িয়েছিল। এছাড়াও তোমার বিরোধী নেতাদের কয়েকজনের ফোন নাম্বারও কিন্তু এর মধ্যে ছিল। তাহলে এটি কি ছিল যে যার জন্য এই পেগাসাস নামক এত বড় একটা স্পাইওয়ারকে নিয়ে এত বড় একটি ইস্যু তৈরি করা হয়েছিল? সুদীপ্ত, পরবর্তীতে পেগাসাসের জট কোন দিকে যায়, জট খোলে কিনা সেদিকে আমরা নজর থাকবে। কিন্তু এবার আমরা যাবো একদম খেলার খবরে। এআইএফএফ এর নির্বাচন সামনেই 2রা সেপ্টেম্বর, এবং তার আগেই এআইএফএফ এর সভাপতি পদে মনোনয়ন জমা দিচ্ছে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া তথা পাহাড়ি পিছে। এই বিষয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে ময়ূক, কি রয়েছে? সুইতো, তুমি যেমনটা বললে যে আমরা ইতিমধ্যে জানি কিন্তু এই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য কিন্তু ফিফা আমাদের সর্বভারতীয় ফুটবল অর্থাৎ ভারতীয় ফুটবল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ ভারতীয় ফুটবলকে নিষিদ্ধ করেছে। এবং এর জন্য অর্থাৎ এই তৃতীয় কমিটিটি হলো সিওএ অর্থাৎ প্রশাসনিক কমিটি। এই প্রশাসনিক কমিটি কিন্তু এতদিন ফেডারেশনের দায়িত্বে ছিল এবং কয়েকদিন আগে কিন্তু সুপ্রিম কোর্ট এই তৃতীয় পক্ষকে ফেডারেশনের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং ফেডারেশনকে বলেছে যে তারা যেন নির্বাচন করে একটি নতুন কমিটি তৈরি করে যারা দৈনন্দিন কাজকর্মের দায়িত্ব নেবেন ফেডারেশনে। এবং এই নির্বাচনের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে, তুমি যেমনটা বললে 2রা সেপ্টেম্বর কিন্তু দিল্লিতে এএফএফ এর সদর দপ্তরেই কিন্তু এই নির্বাচন হবে। এবং এই সভাপতি পদের জন্য কিন্তু বাইচুং ভুটিয়া আজকে নয়া মনোনয়ন জমা দিয়েছেন। এর আগেও কিন্তু বাইচুং ভুটিয়া মনোনয়ন জমা দিয়েছিলেন প্রেসিডেন্ট পদের জন্য এবং তখন কিন্তু সেটা বাতিল হয়ে যায়, কারণ যে সিওএ কে যেহেতু সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই জন্য কিন্তু তখন প্রাক্তন ফুটবলার হিসেবেই কিন্তু তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। সিওএ কে সরিয়ে দেওয়ার জন্য তার মনোনয়ন কিন্তু বাতিল হয়ে যায়, ফলে আবার নতুন মনোনয়নপত্র জমা দিলেন। কিন্তু এবার কিন্তু প্রাক্তন ফুটবলার হিসেবে নয়, এবার অন্ধ্রপ্রদেশের ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে কিন্তু নতুন মনোনয়নপত্র জমা দিলেন বাইচুং ভুটিয়া। এবং তোমাকে পাশাপাশি আরো জানিয়ে রাখি যে নতুন প্রেসিডেন্ট পদের জন্য কিন্তু তিনি দৌড়ে সবার আগে এগিয়ে রয়েছেন। তার সবচেয়ে বড় প্রতিপক্ষ কল্যাণ চৌবে। হ্যাঁ ময়ূক, যেটা তুমি বলবো যে সম্প্রতি একটি ইভেন্ট হয় যেখানে তুমি গেছিলে, সেখানে বাইচুং ভুটিয়াও এসেছিলেন এবং সেখানে বাইচুং ভুটিয়াকে ঠিক কিরকম দেখেছিলে, এই বিষয়ে কি কোনো কথা হয়েছিল তোমাদের? হ্যাঁ সুদীপ্ত, তুমি যেমনটা বললে যে আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম কলকাতায়। কলকাতায় যে গত সোমবার কিন্তু বাইচুং ভুটিয়া এসেছিলেন বাংলা সকার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে, কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু তিনি জানান যে এই যে ফুটবলাররা যে শুধু অবসর নেওয়ার পরে কোচিংই করাবেন এমনটা কিন্তু একদমই নয়। কোচিং করানোর পাশাপাশি তারা কিন্তু ফেডারেশনের দায়িত্ব কিন্তু বা অ্যাসোসিয়েশনও কিন্তু আসতে পারে, এমনটাই তিনি জানিয়েছিলেন। অর্থাৎ প্রাক্তন ফুটবলারদের যে মর্যাদা তা কিন্তু টিকিয়ে রাখার জন্যই বাইচুং ভুটিয়ার এই লড়াই। সুদীপ্ত, ধন্যবাদ। আমরা দেখলাম খেলার খবরের দিকে আমরা চোখ রাখলাম, এবার যে খবরের দিকে চোখ রাখবো তা হলো বিনোদনের খবর। আমরা জানি যে ভারতীয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব 10ই আগস্ট থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। জিমে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান এবং তারপরে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এমসে তিনি ভর্তি হন। চারিদিক জুড়ে তার অনুরাগীদের প্রার্থনা। বিগ বি তাকে কিন্তু বার্তা জানিয়েছিলেন, বলেছিলেন যে রাজু চোখ খোলো, অনেক কাজ বাকি রয়েছে। আবার অন্যদিকে যদি দেখি বিভিন্ন পেজ তারা কিন্তু একরকম প্রয়াতই ঘোষণা করে দিয়েছিলেন। আর আজ এসেছে এক অন্য খবর, যে খবর খুশির খবর। রাজু শ্রীবাস্তবের অনুরাগীদের কাছে নিতান্তই একটি খুশির খবর, কারণ 15 দিন পর জানা গিয়েছে এবার চিকিৎসকেদের যে চিকিৎসা তাতে রাজু শ্রীবাস্তবের জ্ঞান ফিরেছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ক রয়েছে। অর্ক, কি রয়েছে খবর? দেখো সুদীপ্ত, তুমি যেমনটা বললে যে বিগত 15 দিন ধরে নানা রকমের জল্পনা যে আমাদের সকলের পছন্দের কমেডিয়ান রাজু শ্রীবাস্তব তেনার অসুস্থ হয়ে পড়েন, তিনি হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু তাকে নিয়ে যেভাবে তিনি প্রয়াত হয়ে গেছেন এই ধরনের খবর আমাদের কাছে কিন্তু এসেছিল। কিন্তু আজকের খুব ভালো একটা খবর আমরা পেলাম যে রাজু শ্রীবাস্তব কিন্তু সুস্থ হয়ে উঠেছেন এবং তার জ্ঞান ফিরেছে। যেমনটা জানা গিয়েছিল যে তার অঙ্গ সচল থাকলেও তার মস্তিষ্ক সাড়া দিচ্ছিল না চিকিৎসায়,
কিন্তু আজকে যেমনটা জানা যাচ্ছে ওনার যে সহযোগী তিনি সোশ্যাল মিডিয়া একটা টুইট করে পোস্ট করে জানিয়েছেন যে রাজু শ্রীবাস্তব সুস্থ হয়ে উঠছেন এবং তিনি কিন্তু চিকিৎসকদের যে চিকিৎসা এটা সাড়া দিয়েছেন এবং অবশেষে তার কিন্তু জ্ঞান ফিরেছে। এখনো তার চিকিৎসা চলছে, তিনি তার জ্ঞান ফিরলেও বাকি যে চিকিৎসা সে পর্ব কিন্তু চলছে। চিকিৎসকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে হাসির মঞ্চে তিনি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারেন। সুদীপ্ত, একদমই তাই। তিনি যখন বিছানা ছেড়ে উঠেছেন আমরা আশা রাখবো তিনি হাসির মঞ্চে উঠবেন এবং মানুষকে যে হাসানোর যে দায়িত্ব সেটা তিনি সেই অভিনেতা কিন্তু সেটা আবারও পালন করবেন। সমস্ত বিষয়ের উপরেই কিন্তু আমরা চোখ রাখলাম। পরবর্তীতে সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সমাচার প্লাস বাংলায়, লাইক করুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন সমাচার প্লাস বাংলার ইউটিউব চ্যানেল। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।